নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যারা এই অনুষ্ঠান শুনতে চান, যাদের এই অনুষ্ঠানগুলো শোনা দরকার। আজকের শীর্ষক, নীতিন নবীন বিজেপির নতুন সভাপতি, 2026-এ বাংলা জয় করবেন। বিজেপি এমন একটা গণতান্ত্রিক দল যা প্রতিষ্ঠা হবার পর থেকে তার সভাপতিকে বেছে নেওয়া হয়েছে। তিনি কখনো নির্বাচিত হননি। না, বিজেপির আসল ছাতা আরএসএসেও সেটাই রীতি। সেখানেও সরসং চালক কোনো দিনও নির্বাচিত হন না। মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বলে যারা হেদিয়ে মরেন, তাদের দলে নির্বাচন বলে কোনো বিষয়ই নেই, কোনোদিনও ছিল না। সেখানে একজনকে বেছে নেওয়া হয়, কিভাবে, কোন পদ্ধতিতে, কোন মাপকাঠিতে বাছা হয় তা কেউ জানেন না। বেশ কিছু বিজেপি নেতাদেরও জিজ্ঞেস করেছি, তারাও জানিয়েছেন যে কিভাবে বাছা হয়, কে বাছেন, সেটা তারাও জানেন না। মানে মাদার অফ ডেমোক্রেসির ফাদার অফ ডেমোক্রেসিরা আসলে নির্বাচন বিষয়টাতে বিশ্বাসই করেন না। হ্যাঁ, সেটাই আরএসএস বিজেপির দর্শনের মূল ভিত্তি। চাইছেন তো হিন্দু রাষ্ট্র, মানে সেই চোল, গুপ্ত, চালুক্য, পল্লব রাষ্ট্রকূট বা সেন রাজাদের সময়ে ফিরে যেতে চান, যেখানে নির্বাচন তো ছিল না, একজনকে রাজা হিসেবে মনোনীত করা হতো, ব্যাস ফুরিয়ে গেল। কংগ্রেসে ধুন্ধুমার নির্বাচন দেখেছি, ধুন্ধুমার, স্বাধীনতার আগে এবং পরেও। কিন্তু যত দিন গেছে তত দিন সেই নির্বাচনের ধার ভার কমেছে, সেটাও সত্যি। তবুও নির্বাচন বলে একটা কিছু আছে। খাড়গে রাহুলের প্রতিনিধি হলেও শশী থারুর দাঁড়ান। কমিউনিস্ট পার্টিতে নির্বাচন আছে বটে, কিন্তু সে পদ্ধতিতে বিরাট গোলমালও আছে। মারা না গেলে সাধারণ সম্পাদক সাধারণত বদলান না, এরকম একটা চালু ধারণাও খুব ভুল নয়। কিন্তু বিজেপিতে সেসব কিছুই নেই। একজনই প্রার্থী, একজনই সভাপতি। একটা সময় ছিল বিজেপির যে সভাপতি দলের অন্যতম মুখ হতেন, মানে সবচেয়ে বড় মুখ, সবচেয়ে বড় চেহারা, সংগঠনের দিক থেকে সারা ভারতবর্ষে পরিচিত এমন একজন, যিনি সারা ভারতের বিজেপি রাজনীতির একজন উজ্জ্বল পরিচিত মুখ, তিনি হতেন সভাপতি। 80 থেকে 86 পর্যন্ত ছিলেন অটল বিহারী বাজপেয়ী, প্রথম সভাপতি বিজেপিতে তৈরি হয়েছে ওই সময় 80-তে। 86 থেকে 91, 93 থেকে 98, 2004 থেকে 2005 সভাপতি ছিলেন লাল কৃষ্ণ আদবানি। 91 থেকে 93 সভাপতিকে মুরলী মনোহর যোশী, হ্যাঁ, তার সময় বাবরি মসজিদ ভাঙা হলো, সেদিন তিনি সেখানে হাজির ছিলেন। 98 থেকে 2000 কুশাভাউ ঠাকরে কিডনির ক্যান্সার হবার কারণে তিনি পদত্যাগ করেন। ওনার পরে আসেন 2001 থেকে 2002 পর্যন্ত বঙ্গারু লক্ষণ, দলিত চেহারা, কিন্তু আসার পরেই একটা স্টিং অপারেশনে টাকা নেবার ছবি বাইরে আসা, নিজে হাতে টাকা নিচ্ছেন, সে ছবি বাইরে আসার পরে তাকে পদত্যাগ করতে হয়। অনেকে বলেন এর পেছনে নাকি দলের অন্দরমহলের একটা খেলা ছিল। যাই হোক, 2001 থেকে 2002 কে জানা কৃষ্ণমূর্তি ছিলেন দক্ষিণে বিজেপির মুখ, মধ্যবর্তী সভাপতি। সরে আসার পরে বাজপেয়ী সরে গেলেন, তারপরেই বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী হয়েছিলেন। সেই অর্থে বিজেপির দক্ষিণের পরিচিত মুখ ছিলেন তিনি। 2002 থেকে 2004 ছিলেন ভেঙ্কাইয়া নাইডু। 2004-এ বিজেপির হারের পরে তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন। রাজনাথ সিং 2005 থেকে 2009, 2009 হারের পরে তিনিও পদত্যাগ করেছিলেন। 2009 থেকে 2013 সভাপতি হয়েছিলেন নীতিন গডকরি। দুর্নীতির অভিযোগ ওঠায় তিনিও পদত্যাগ করেছিলেন। আবার 2013 থেকে 14 সভাপতি হন রাজনাথ সিং। 14তে জয়ের পরে তিনি মোদী মন্ত্রিসভার স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নেন। আর ঠিক সেই সময় থেকেই মোদিজির পছন্দের লোকজনেরা ক্রমশ দল আর মন্ত্রিসভাতে গুরুত্ব পেতে শুরু করে। 2014-তে সভাপতি হয়েছিলেন অমিত শাহ। তিনি তখন একজন তাড়িপার বিজেপি নেতা, গুজরাটের মন্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। গুজরাটের মধ্যে
দেশে সাধারণভাবে তাকে কেউ চিনত না। 2020-তে তিনি পদ ছেড়ে দেবার পরে আর একজন এলেন, যার সম্পর্কে আমরা সাংবাদিকেরা গুগল করে জানতে পেরেছিলাম, জগৎ প্রকাশ প্রসাদ নাড্ডা। তিনিও ছিলেন 6 বছর। একটা যোগাযোগ ছিল ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে, তিনি ঠাকুর বংশের ক্লোজ রিলেটিভ। তো 6 বছরের এই প্রতিটা দিন তিনি ওই দুদুভাতে সভাপতি হয়েই থেকে গেছেন, আর কিছুই ছিলেন না। বকল বা লিখে দিয়েছিলেন, পেছন থেকে অমিত শাহ সভাপতিত্ব চালাচ্ছিলেন, দলকে চালাচ্ছিলেন। এবারে এলেন নীতিন নবীন সিনহা, 2006 থেকে বিজেপির এমএলএ, কখনো বিহারের মন্ত্রী, কিন্তু সংগঠনে সর্বোচ্চ ভারতীয় জনযুব মোর্চার সাধারণ সম্পাদক। ব্যাস, না তিনি কোনোদিন রাজ্য সভাপতি ছিলেন না, সারা ভারতের রাজনীতিতে কোথাও তার কোনো জায়গা ছিল না, কিন্তু এক লাফে তিনি সভাপতি। হ্যাঁ, ইচ্ছে হয়েছে তেনার, তাই খুঁজে বার করা হলো আরও একজন দুধুপাতে সভাপতিকে, এমন একজন নেতাকে যিনি মোদি শাহকে দেখলে কুঁকড়ে যাবেন। আগের সভাপতিদের নামের সঙ্গে তুলনা করুন, সত্যিটা বুঝে যাবেন। তিনি সভাপতি, কিন্তু নির্দেশ থাকবে অমিত শাহের অমান্য করার সাহস তার নেই, ক্ষমতাও তার নেই। তো সেই নীতিন নবীন সভাপতি হলেন কোন সময়? তার সামনে কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি, অসম আর বাংলার নির্বাচন। পরের বছরে মানে 2017-এ গুজরাট, 2027-এ গুজরাট, গোয়া, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল, মণিপুর, 2028-এ মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, আর 2029-এ লোকসভার নির্বাচন। মানে বুঝতে পারছেন, এমন একজন নেতা যিনি এখনো পর্যন্ত সারা দেশের রাজনীতির মাঠে নামও লেখাননি, তাকে কাজ হাতে নিয়েই মুখোমুখি হতে হবে পিনারাই বিজয়ন, এম.কে. স্টালিন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2027-এ কি হবে, 2028 বা 2029-এই বা কি হবে বাদই দিলাম, কারণ এখন আপাতত 2026টাই তো উনি পার করুন। কেবল 2026-এর নির্বাচনী সম্ভাবনার কথা নিয়েই আসুন আলোচনা করি। নীতিন নবীন আসার পরে এই কটা রাজ্যে কি হতে চলেছে। কেরালাতে গত লোকসভা নির্বাচনে বিজেপি 19%, 19.2% ভোট পেয়েছিলেন। ত্রিশূর থেকে সাংসদকে জিতিয়ে নিয়ে এসেছিলেন গোপী, তাকে জিতিয়ে নিয়ে এসেছেন। আর এবারে সব রেকর্ড ভেঙে তিরুবনন্তপুরমে মিউনিসিপ্যাল কর্পোরেশনও দখল করলেন এই গত কর্পোরেশন ইলেকশনে। হ্যাঁ, এখানে বিজেপি কিন্তু রাইজিং ফোর্স, তারা এবারে কম করে 24-25% ভোট আর গোটা 12-14 আসন তো পেলে আমি অবাক হব না, যার কৃতিত্ব নিশ্চিতভাবে মোদি শাহের, কিন্তু খাতায় কলমে তো জয় আসবে বিজেপির নতুন সভাপতির আমলে। এবং এরপর থেকে কেরালা বিজেপির কাছে জিতে যাবার মতো এক রাজ্য হয়ে উঠবে, যা কোনোদিনও ছিল না। তো এইভাবেই রাজনৈতিক পট পরিবর্তন হয়। এবারে কেরালাতে সব থেকে বড় দল হবে কংগ্রেস, তারা জিতেও যেতে পারে, কিন্তু বড় দল হলে নিশ্চিতভাবে সরকার সিপিএম কংগ্রেস কোয়ালিশনই হবে, আর সেই অবস্থায় বিজেপি হয়ে উঠবে কেরালায় একমাত্র বিরোধী দল। যদি কংগ্রেস পুরোটা পেয়ে যায়, তাহলে সাংঘাতিক কংগ্রেস বিরোধিতা শুরু হবে সিপিএম এর মধ্যে, আবার রামবামনা হয়ে যায়, বিজেপির ক্ষমতা সেখানেও বাড়বে। আর যদি কংগ্রেস ওই যে গরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি গিয়ে থমকে যায় এবং সমর্থন নিতেই হয় সিপিএম এর, তাহলে একমাত্র বিরোধী দল হিসেবে বিজেপি উঠে আসবে সেখানে। তামিলনাড়ুতে এআইডিএমকে এর বড় গোষ্ঠীর সঙ্গে বিজেপির সমঝোতা হয়ে গেল, আর বিজয় থালাপতির নতুন দল যেহেতু ঘোষিতভাবে বিজেপি বিরোধী এবং আলাদা করে লড়ছে, তারা যেহেতু সরকারি দল মানে ডিএমকে জোটের সঙ্গেও যাচ্ছে না, সেই জন্য ডিএমকে জোট, ডিএমকে সরকার বিরোধী ভোট ভাগাভাগির সুযোগ অনায়াসে জিতে যাবে। কিন্তু বিজয় থালাপতি কতটা শক্তি দেখাতে পারে তার উপরে নির্ভর করবে তামিলনাড়ুর আগামী রাজনীতি। অর্থাৎ এবারের যে ভোট হবে তা এখনো পর্যন্ত যা হিসেব, তাতে এম.কে. স্টালিন ডিএমকে জোট অনায়াসে জিতে যাবে। কিন্তু যাই হোক, বিজেপির খুব একটা বিরাট শক্তি বৃদ্ধি তো হবে না, বরং হেরে যাওয়ার পরে এআইডিএমকে বিজেপি জোট ভেঙে যেতে পারে। বিজেপির মধ্যেও একটা আওয়াজ তো আছেই একলা চলার, সেটা আবার সামনে আসবে। কিন্তু যাই হোক, তা নতুন সভাপতির মাথা ব্যথা হবে না। অসমে এখনো যা অবস্থা, তাতে বিজেপি জিতে আসাটা খুব স্বাভাবিক। বিরোধীদের ঐক্য নেই মোটের ওপরে। হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাজ নিয়ে মানুষের অসন্তোষ সেই পর্যায়ে নেই।
অসমেও এক বিরাট সংখ্যক মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পের সরাসরি লাভ পাচ্ছে। কেবল দুটো ফ্যাক্টর এই হিসেবকে বদলে দিতে পারে। এক, জুবিন মেটার মৃত্যু নিয়ে আবার যদি কোনো সরকার বিরোধী আবেগ ছড়িয়ে পড়ে তাহলে হিসেব বদলে যেতে পারে। দুই, এক সম্পূর্ণ বিরোধী ঐক্য অসমে হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে ফেলে দেবেই, এরকমটা না বললেও বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে, এটা নিশ্চিত। কিন্তু সেসবের এখনো কোনো চিহ্ন নেই। মানে কংগ্রেস যতক্ষণ আছে ততক্ষণ বিরোধী জোট হওয়া না যাওয়া নিয়ে মধ্যিখানের যে সময় সেটা পেন্ডুলামের মতো দুলতে থাকবে। এই মুহূর্তে অসমের ফলাফল নতুন সভাপতির দিকে। এবং বাংলা, হ্যাঁ, সভাপতিকে এবার থেকে বাংলাতে ঘন ঘন আসতে হবে। পাশে বিহারে তার বাড়ি, শুনেছি তার টিমে বাঙালি তরুণ আছে, সেসবে সাহায্য তিনি নিশ্চয়ই পাবেন। কিন্তু এখানে খেলা তার হাতে নেই। তার হাতে এই লড়াইয়ের এক আনাও ছেড়ে দেবেন না অমিত শাহ বা নরেন্দ্র মোদী। এখানে তারাই খেলবেন, কারণ তারা বুঝতে পেরেছেন এবারেও কিছু না করে উঠতে পারলে বাংলাতে ঝান্ডা ধরার লোকও থাকবে না। কিন্তু খাতায় কলমে তো ওই নীতিন নবীনী দলের সভাপতি, হ্যাঁ, এটা খুব জেনে বুঝেই করেছেন আমাদের দুই গুজরাটি মোটা ভাই। প্রথমত, ওনারা আসার পর থেকেই বিজেপিতে বামন চাষ চলছে, মধ্য মেধা নয় নিম্ন মেধার চাষ চলছে। বিজেপির হাতে আছে 13টা রাজ্য, হ্যাঁ, যেখানে বিজেপি একলাই তাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য চালায়। মহারাষ্ট্র বা বিহারে এখনো তাদের নির্ভর করতে হয় শরিক দলের ওপরে, যেখানে নীতিশ কুমার বা একনাথ সিন্ধের মতো শরিক নেতারা আছেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশের আদিত্যনাথ যোগী আর অসমে হিমন্ত বিশ্ব শর্মা ছাড়া আর একজনের নামও গুগল না করে বলতে পারবেন? সারা ভারতে বিভিন্ন রাজ্যে বিজেপি রাজ্য সভাপতিরা এখন খর্বাকায় বামন। ছোট হতে হতে তাদের নামই কেউ আমরা জানি না। দল একেবারে ইন্দিরা গান্ধীর সময়ের কংগ্রেসের মতো হয়ে উঠছে, যেখানে দলের সভাপতিত্বে তরুণ প্রজন্মকে আনার নামে এক কাঠপুতুলকেই বসিয়েছেন মোদী শাহ, এবং তাদের সরাসরি নেতৃত্বে 2019, 21, 2024 বাংলায় হেরেছেন তারা। কেবল হেরেছেন বললেও ভুল হবে, এক উচ্চতায় যাওয়ার পরে সেই উচ্চতা থেকে নামার ছবিও খুব পরিষ্কার। গত 2021 নির্বাচনে বিজেপি আর তৃণমূল দলের ভোটের 10% ফারাক। এবং মনে রাখুন, পশ্চিমবঙ্গে মাঝের দল বলে এখনো কিছু নেই। যারা ছিল সেই সিপিএম এখন এক প্রান্তিক শক্তি। কাজেই 2 কি 3% ভোট জোগাড় করতেই গা ঘেমে যাচ্ছে বিজেপির। 2019-এ ছাপ্পার ফাড়কে সিপিএম এর ভোট ব্যাংকটা এসে ঢুকেছিল বিজেপির বাক্সে। হ্যাঁ, সিপিএম এর র্যাঙ্ক অ্যান্ড ফাইল তৃণমূল স্থানীয় নেতাদের ঝাড় থেকে বাঁচতেই বিজেপির ছাতার তলায় গিয়েছিল। সিপিএম এর অসম্ভব মমতা বিরোধিতার ফলেই এটা ঘটেছিল। মমতা বিরোধিতাই সমস্ত আদর্শের কাঁথায় আগুন লাগিয়ে বিজেপিকেও একটা সুযোগ করে দেবার জন্য আগে রাম পরে বামের মতন এক উজবুক স্লোগানকে তুলে ধরেছিল। কিন্তু সেই পর্যায়েও শেষ। এখন পড়ে থাকা সিপিএম এর 6% ভোটের আরও ক্ষয় কি সম্ভব জানা নেই। কিন্তু সেটার মধ্যেই লুকিয়ে থাকতে পারে সেই রাজনীতি, সংসদীয় রাজনীতির অনিশ্চয়তা। সেবার হঠাৎ 18টা আসন পাওয়ার পরে বিজেপির, বিশেষ করে মোদী শাহের মনে হয়েছিল তৃণমূল দলটাকে খানিক ভেঙে কিছু রত্ন মণি মাণিক্যকে বের করে নিয়ে আসতে পারলেই কেল্লা ফতে। তো শুরু হয়েছিল ক্যাম্প করে যোগদান পর্ব। কিন্তু 2021-এ ফারাক বেড়ে 10%। সেদিন এই দল ভাঙা নব্য বিজেপির দল বুঝিয়েছিল সেন্ট্রাল ফোর্স দিন, বুথে পাহারাদারি বাড়ান, সিবিআই ইডির সাঁড়াশি আক্রমণ চলুক, জয় তো এসেই গেছে। মন্ত্রিসভা তৈরি হচ্ছিল। কিন্তু 21-এর ফলাফল বিজেপির উচ্চতম নেতারা মোদী শাহ বুঝতে পারেননি। বাংলার রাজনীতিতে সংগঠন আর ভোটের চলন নিয়ে সামান্য নাড়াঘাটা করলে তারা বুঝতে পারতেন যে, এক, বাংলার মাটির সঙ্গে শেকড়ের যোগাযোগ না থাকলে বাংলাতে জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, জ্যোতি বাবু সেই জন্যই জ্যোতি বাবু, বিধান রায় সেই জন্য বিধান রায়, এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায় সেই জন্য সিদ্ধার্থ শঙ্কর রায়, আর বুশশার্ট পড়া আমাদের বিধান রায় সেই জন্য বিধান রায় হয়ে উঠেছিলেন, ডাক্তার বাবু হয়ে উঠেছিলেন। বাঙালির ব্যাপার চাই। 2, বাংলায় ভোট, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা, ওই দিদি, দিদিমণি, বাংলার মেয়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 2 হচ্ছে গিয়ে বাংলায় ভোট হয় না, ভোট করানো হয়। প্রতিটা ইঞ্চিতে সংগঠন দরকার, প্রতিটা মিলিমিটারে লড়াই হয়। একটা নতুন অটো রুট মানে 500 ভোট।
একটা নতুন ফুটপাতের পেছনে হকারদের বসানো মানে 1,500 ভোট। একটা অঞ্চলে ধানে পোকা ধরলে, শিলাবৃষ্টিতে সবজির ক্ষতি হলে সহায়তা মূল্যের ঘোষণা মানে 6 থেকে 8 লক্ষ ভোট। একটা বন্যা, একটা ছোট বড় প্রাকৃতিক দুর্যোগ, লেপ্টে থাকে নির্বাচনী পাটিগণিত তার মধ্যে। হ্যাঁ, কার্টেসি বাম জমানা। আরো ভালো করে সিপিএম সংগঠনের এই নুয়ান্সেসগুলো এখন তৃণমূল শিখরে নিয়ে গেছে। তার পাল্লা দিতে গেলে সেই উচ্চতাতে উঠতে তো হবে। একটা উদাহরণ দিই, এসআইআর শুরু হলো। তৃণমূলের দিদির দূত অ্যাপে তৃণমূল কর্মীরা, মানে তাদের বিএলএরা, নির্বাচন কমিশনের আগে বিএলওদের আগে ডেটা আপলোড করছিলেন। আমরা পাচ্ছিলাম কিছু কিছু খবর। ইনফ্যাক্ট যেদিন ইলেকশন কমিশন প্রথম খসড়া ভোটারের তালিকা বার করার কথা বলল, তার অন্তত একদিন আগে তা তৃণমূলের কাছেই ছিল। তাদের নিজস্ব, তারা চুরি করেনি, তাদের নিজস্ব অ্যাপে তারা সেইটাকে তৈরি করতে পেরেছিলেন। তার অ্যানালিসিস আমিও হাতে পেয়েছিলাম। হ্যাঁ, সংগঠনকে এই উচ্চতায় নিয়ে গেছেন তারা, যা বিজেপির মাথাতেও ঢোকেনি। যদি ঢুকতো তাহলে এসআইআর করার মতো হারাকিরি তারা করতেন না। হারাকিরি হলো জাপানি নিষ্ঠুর আত্মহত্যার পদ্ধতি। তার মানে ওই সম্ভাবনাময় অসম্ভবকে সত্যি করে তোলা ছাড়া সিপিএমের ওই 6-7% ভোটের 3-4%কে নিজের দিকে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো অঙ্ক বিজেপিকে 2026-এ অন্তত একটা জোর লড়াইয়ের জায়গাতেও নিয়ে যেতে পারবে না। আবার বিজেপির জোর লড়াই মানেই উল্টো দিকে সম্ভাব্য বিজেপি বিরোধী কনসলিডেশন, বিরাট কনসলিডেশন, বিজেপি বিরোধী ভোটের মেরুকরণ। সে সংখ্যালঘু মুসলমানদের ভোট হোক বা বাম উদার গণতান্ত্রিক মানুষজনদের ভোট হোক। এবং কোথাও সেই হারের অনুভূতি ছড়িয়ে গেছে বিজেপির অন্দরমহলেও। তাদের হয়ে, তাদের ভয়ে, ভক্তিতে বা কেবল রৌপ্য ঝংকারের প্রতিদানে যে ছুপা রুস্তমেরা প্রতিদিন প্রচার করেন, সেই প্রচারের দিকে নজর দিন, দেখবেন এটা ওই এসআইআর করা হয়েছে না মাথা হয়েছে। এসআইআর তো অভিষেকের হাতে অস্ত্র তুলে দিল। হ্যাঁ দর্শক, মুসলমানদেরও হ্যারাস করছে নির্বাচন কমিশন, গোছের কথাবার্তা শুনতে পাবেন। তাহলে নতুন সভাপতির কি হবে? ছোট্টবেলায় পাইরেটস, জলদস্যুর প্রচুর গল্প পড়তাম। জলদস্যুর বিরুদ্ধে বিভিন্ন দেশের সেনারা যখন যৌথ টহলদারি শুরু করলেন বিভিন্ন ট্রেড লাইনগুলোতে, তখন ঠিক হয়েছিল জলদস্যুদের ধরা মাত্র তাদের নেতাটিকে ঢিচকাও, মানে প্রথমেই গুলি করে মারা হোক বা ঝুলিয়ে দেওয়া হোক মাস্তুলের তলায়। হ্যাঁ, কারণ অত লোককে অত জলদস্যু মারার দরকার নেই। নেতাগুলোকে মারলেই একটা নেতা দিয়ে একটা জলদস্যুর টিম তৈরি হতো, একটা দল তৈরি হতো। নেতাটিকে মেরে দাও, সবাই দেখতে পাবে, ভয় পাবে। তো সেই সর্দার জলদস্যুদের সর্দারকে চিনবে কি করে? কেন? তাদের মাথায় সেই টুপি, যা জলদস্যুদের সর্দাররাই পরতো, একমাত্র তারাই পরার অধিকারী। তো সেই সময়ে বেশ কিছু জলদস্যুদের দল তাদের নেতাদের বাঁচানোর জন্য দলের এক তরুণ যুবককে ওই টুপিটা পরিয়ে দিত। সর্দার বেঁচে যেত, আবার দল তৈরি করে ফেলতো। তো বিজেপি জিতলে বিজয় সভাতে নীতিন নবীন মোদী সাহের পেছনে ঢাকা পড়ে যাবে, মঞ্চে উঠতে পারবেন কিনা সন্দেহ আছে। আর হারলে পদত্যাগও করতে হতে পারে। হ্যাঁ, বিজেপি সভাপতি নির্বাচিত হয় না বটে, কিন্তু নির্বাচনে হেরে গেলে অনেকেই পদত্যাগ করেছেন। আদবানি থেকে রাজনাথ সিং বা ভেঙ্কাইয়া নাইডু হারের পরে পদত্যাগ করেছেন। যদি খানিক ক্ষমতা বাড়ে কেরালা, বাংলা, তামিলনাড়ুতে, অসমে বিজেপি থেকেই যায়, তাহলে উনি থেকে যাবেন। কিন্তু আবার আসবে 2027 লড়াই। নবীনের সামনে একের পর এক অগ্নি পরীক্ষা আছে লাইন দিয়ে দাঁড়িয়ে। 2026 কেবল তার শুরুয়াত মাত্র। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।